This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে প্রশিক্ষণ। বাংলাতেও কি এসআইআর আসন্ন? কমিশনের প্রস্তুতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেন হবে না? বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলাতেও আগামী মাস থেকেই সেই সমীক্ষা শুরু করতে পারে নির্বাচন কমিশন। সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, তার কারণ ইতিমধ্যেই বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ চালু করে দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রশিক্ষণ সূচিতে ছত্রে ছত্রে এসআইআর এর উল্লেখ। এটা হলো আমার কাছে যে বই, যারা আজকে একেবারে প্রশিক্ষণ নিতে এসছেন তাদের যে সেই ট্রেনিং মেটেরিয়াল, আর এই বইয়ের মধ্যেই একটা অংশে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, অর্থাৎ একজন বিএলও তিনি এই এসআইআর যখন আছে তখন কোথায় কোথায় গিয়ে তার কি করণীয় এবং তারপর কিভাবে সেই ফর্ম ফিল আপ করে এবং তারপর অবশেষে ভোটার কার্ড কিভাবে তৈরি হবে। শনিবার 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ কলকাতা, হাওড়া ও নদিয়ার বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের অনেকেই বলছেন এত বিস্তারিত প্রশিক্ষণ সূচি আগে ছিল না। লেখা থাকে না, ইন ডিটেল দেওয়া থাকে না, এবারে এটা নতুন দেখছি। ব্রিফলি লেখা থাকে না, এত ব্রিফলি লেখা থাকে না এসআইআর এর ক্ষেত্রে, এটা নতুন করে ক্ষেত্রে, এবং ওরা বললো যে আমরা এটা খুব হয়তো এখানে বাংলায় চালু হতে পারে কি না ততটা এখন সঠিক বলতে পারছে না ওনারা বলছে, তবে ওনারা প্রস্তুতি পর্ব অনেকটা আগিয়ে রাখছে। যদিও বাংলায় এসআইআর চালুর বিষয়ে স্পষ্ট জবাব এড়িয়ে গেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআর তো আমাদের কাছে জিরোই আসেনি, তো আমরা কি ট্রেনিং করবো? এসআইআর তো কোনো জিরো এখন পর্যন্ত আসেনি, জিরো আসবে তারপরে ট্রেনিং হবে না। কিন্তু বাংলায় এসআইআর শুরু হোক বা না হোক, রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। ট্রেনিং দিতে যাবে তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা, তারা সব তৃণমূলেরই দালালি করে, অত ভয় পাওয়ার কিছু নাই। এই বাংলায় বিএলও কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, যে হয়রানটা করা হচ্ছে। আর এসব কিছুর মাঝেই বাংলায় বাড়ি বদল করতে চায় নির্বাচন কমিশন। বাড়ি বদল করতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে স্ট্র্যান্ড রোডের ওপর আরও বড় বাড়ি চাইছে কমিশন। এইসব ঘটনাই আসলে ইঙ্গিত যে বাংলায় দ্রুতই শুরু হতে চলেছে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা। সুশোভন ভট্টাচার্য ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। উত্তম কুমারকে অসম সরকার নোটিশ পাঠিয়েছিল কবে? জানুয়ারি মাসে। আর পশ্চিমবঙ্গ সরকার তপশিলি সার্টিফিকেট দিয়েছে কবে? গত মার্চ মাসে। এনআরসি নোটিশ না পেলে রাজ্য কি শংসাপত্র দিত? তৃণমূল বলেছিল উত্তম কুমার বাংলার বাসিন্দা হওয়া সত্ত্বেও অসম নোটিশ পাঠিয়েছে। এখানেই দুটো ছোট প্রশ্ন রয়েছে, একে একে বলি। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি অসমের বাসিন্দা নাই হন তাহলে এনআরসিতে আবেদন করেছিলেন কেন? আর আবেদন না করলে নোটিশ আসলো কিভাবে? তাহলে কি বাংলার বাসিন্দা অসমের এনআরসিতে আবেদন করেছিলেন? আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, উত্তম কুমার অসমে না থাকলে কেন এনআরসির জন্য অসমের আদালতে গেছিলেন? এগুলো না তৃণমূল না উত্তম কুমার কেউ কেন স্পষ্ট করছে না? সাম্প্রতিক বঙ্গ রাজনীতির ম্যাসকট হয়ে উঠেছেন দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, তৃণমূলের বড় হাতিয়ার। এনআরসি নোটিশ পাওয়া উত্তম দাবি করেছিলেন, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই? সত্যিই কি তাই? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির।
যারা নোটিশ কোনোভাবে পেয়ে থাকতে পারেন তাদের কোনো না কোনোভাবে আসাম যোগ রয়েছে। সে আসামে বাড়ি ভাড়া নিয়ে থেকেছে, আসামে কোনো না কোনোভাবে তার ফুটপ্রিন্ট রয়েছে, আসামে কখনো কাজের খোঁজে গেছিল, আসামে কখনো এখানে থেকেছে। অসমের ভোটার ছিলেন উত্তম কুমার, দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী। And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. এনআরসির জন্য জোড়া উকিল উত্তম কুমারের, দাবি হিমন্তের। That he has two advocates. I have taken the papers. Both the advocate did not inform the court that he belongs to this community and state government has already taken a decision to withdraw the case. So my lord, please withdraw the case. His case would have been withdrawn. উত্তম কুমার কোচ রাজবংশী কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতারা। কোচ রাজবংশী সম্প্রদায় এই চত্বরের মানুষদের জন্য প্রায় 29,000 এনআরসির নোটিশ বা এনআরসির মামলা ছিল, সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। তার ফলে যদি কোনো দেখেন যে কেউ নোটিশ দেখাচ্ছে, কেউ কিছু বলছে, জানবেন সম্পূর্ণভাবে ম্যানুফ্যাকচার্ড নোটিশ তারা দেখানো হচ্ছে। এখানেই উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তম বলেছেন, জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। আমি লোকের কাছে দেখে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। এর ঠিক 2 মাস পরে নিজেকে রাজবংশী দাবি করে তফসিলি জাতির শংসাপত্র পেতে আবেদন করেন উত্তম কুমার। প্রশ্ন উঠেছে, 50-এ পৌঁছে কেন তফসিলি জাতির শংসাপত্রের জন্য আবেদন উত্তম কুমারের? প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশের পর কোচবিহারের প্রশাসনের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। সার্টিফিকেট করে দিচ্ছে, আজকে করে দিচ্ছে। আজকে কেন, এতদিন কেন দেয়নি? এতদিন ওনাকে বলছি, এখন হবে না, বাপ ঠাকুর দেওয়া 14 পুলিশের কাগজ দেখাতে হবে। আজকে কোনো কাগজ লাগছে না, আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে। জানুয়ারিতে এনআরসি নোটিশ পেলেন, সেই চিঠি নিয়ে জানাজানি হলো জুলাইয়ে। কেন? এখানে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা।